আজকে তিলোত্তমা মার একটা ইন্টারভিউ দেখলাম, দেখার পর সত্যি চোখের জল ধরে রাখাটা কষ্ট হয়েছে। সে মা বলেছে ক্লাস 8 পর্যন্ত উনি নিজেই পড়িয়েছেন, 9-10-এ মাত্র একটা টিচার ছিল, কষ্ট করে মানে মোটামুটি পড়েছে, সারাটা জীবন ছিল স্ট্রাগল। লড়াই কিসের জন্য? নিজের একটা নাম হওয়ার জন্য। লড়াই কিসের জন্য? নিজের নামের আগে কিছু মানে পদবি, ডক্টর, এমডি, এমআরসিপি, এরকম কিছু ওয়ার্ড লাগানোর জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সেই নামটাই হারিয়ে গেল। সেই নামটা হারিয়ে গিয়ে আজকে তিলোত্তমা অভয় হয়ে গেল। এমনকি তার নিজের মা বাবারও সেই নাম ধরে কথা বলাটার অধিকার নেই। যেই মেয়েটার নামের জন্য স্ট্রাগল করলো, সেই মেয়েটার নামটা এটার জন্য বিষয় তিলোত্তমার মা বাবা যে পারমিশন দিত যে না আমার মেয়েকে অন্য কোনো নামে ডাকবেন না, নিজের নামই বলবেন, তাহলে কিন্তু কিছু হতো না। এটা কিনা নির্ভয়ার মা বাবা বলেছে যে আমার মেয়ের যেই নাম আপনারা সেই নাম নিয়েই নিউজ রিপোর্টিং করবেন। তারপরেও গভর্নমেন্ট অফিসিয়ালরা বা রিপোর্টাররা করেনি, কারণ যেহেতু রেপ ভিকটিমের নাম বলা যায় না। কিন্তু ওর মা বাবা সবসময় মেয়ের নাম নিয়েই বলতো রিপোর্টারদের সামনে, কখনোই নিজের মেয়েকে নির্ভয়া বলেনি। তিলোত্তমার মা বাবা কিন্তু এই আইনটাও মেনেছে, ওরাও তো চায়নি সেভাবে আউট করতে, তো ওরা তিলোত্তমা বা অভয়া বলেই বলে। তো যেই নামের জন্য এত কষ্ট, যেই নামের জন্য এত স্ট্রাগল, 11-12-এর প্রচুর টিচার রেখে দেওয়া হয়েছিল, তারপর তো ডাক্তারি পাওয়ার পর সে পুরো স্কুলে মাধ্যমিকও স্ট্যান্ড করেছিল এবং 12ও স্ট্যান্ড করেছিল। তারপরও 31টা বছর যে মেয়েটা স্ট্রাগল করলো, আজকে 31টা বছর পর সেই মেয়েটার এই অবস্থা। টালির ঘরে থেকে যেই মা বাবা স্বপ্ন দেখেছিল মেয়েকে ডাক্তার বানানোর, টালির ঘরে থেকে যেই মেয়েটা স্বপ্ন দেখেছিল আমি গরিবদের পাশে থাকবো, গরিবদের জন্য কিছু করব, কারণ দারিদ্রতা কি জিনিস সে বুঝেছিল। সখ্যতা ছিল মার সাথে, ভালোবাসা এবং দুষ্টুমিষ্টি সম্পর্ক ছিল বাবার সাথে, কিন্তু সখ্যতা থাকা সত্ত্বেও তার মা জানতে পারলো না তার মেয়ে সেদিন সেই ওটি রুমে কি দেখেছিল। তিলোত্তমা কিছু জিনিস দেখে ফেলেছিল, যেটা কিনা ওর মোবাইলে পাওয়া গেছে। সন্দীপ ঘোষের সাথে ওটিতে কিছু পার্টি চলছিল এবং সন্দীপ ঘোষ সেখানে मैं तो টাল্লি হয়ে গেছিল। আর সেই ভিডিওটা ক্লিপিংসটাও তিলোত্তমার মোবাইল থেকে পাওয়া গেছে। এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম যে তিলোত্তমার মোবাইল থেকে কিছু ভিডিও যখন পুলিশ হ্যান্ড ওভার করেছে সিবিআইয়ের কাছে ডিলিট হয়ে গেছিল, কিন্তু এর নাম সিবিআই। সেই ডিলিট হওয়া ভিডিওগুলিকে আবার করে রিক্যাপ করা হয়েছে এবং দেখা হয়েছে যে কি ছিল ভিডিওগুলি। কিছু সন্দীপ ঘোষের টাল্লি হওয়া এবং ওটিতে যে পার্টি চলে সেটা একটা ভিডিও ক্লিপিংস ছিল। এত কিছু জানার পরও তিলোত্তমা কেন তার মার কাছে, যে তার ফ্রেন্ড ছিল, কিছু বলল না, বা 13 বছর যার সঙ্গে সম্পর্ক তার কাছে কিছু বলল না। এই ক্লিপিংসটা তিলোত্তমার কাছে ছিল। তিলোত্তমাকে যেভাবে ওরা ব্ল্যাকমেলিং শুরু করেছে বা বলতে শুরু করেছিল 15 লাখ টাকা দাও, 15 লাখ টাকা দাও, 15 লাখ টাকা দাও, এবং তিলোত্তমা সেই 15 লাখ টাকা দিতে অস্বীকার করেছিল এবং আওয়াজ তুলেছিল সেই লাখ টাকার বলা ভুল, কোটি কোটি টাকার সেই যে বায়োলজিক্যাল ওয়েস্টেজ প্রোডাক্ট, মানে স্যালাইন, ইঞ্জেকশন, এই যে বোতলগুলি আবার সেইখানে ধুয়ে পুছে আবার ইউজ হয় এবং কিছু জিনিস বাংলাদেশে পাঠানো হতো। বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট পাঠানো হতো ওই সুমন হাজরার মারফতে, বাকিটা ঘুরে ফিরে আবার আরজি করে আসতো। আর কিছু মেডিসিন নিয়ে কিছু প্রশ্ন, আর সেই প্রশ্নগুলি কিন্তু অন্তিম কারণে দাঁড়িয়েছিল তিলোত্তমার এই মৃত্যুর পেছনে। তারপরে আসছে একটা ইম্পর্টেন্ট কথা, তিলোত্তমার সাথে যে দুজন পিজিটি ট্রেন ছিল, সেই দুজন পিজিটি মানে চেস্ট এন্ড পালমোনারি ডিপার্টমেন্টের, ওরা কিন্তু সেই দিন ঘটনার দিন লাপাতা ছিল। একজন সাউথ ইন্ডিয়ান ছিল, আরেকজন অন্য আরেকটা মানে বাঙালি ছিল। এদের সাথে তিলোত্তমার সম্পর্ক কিরকম ছিল? সেই বাঙালি মেয়ের সাথে তিলোত্তমার একবার বিশাল ঝগড়া হয়েছিল। এতদিন হয়ে গেছিল এই মেয়েগুলি জয়েন করেনি। এখন যখন জুনিয়র ডাক্তাররা কাজে জয়েন করতে চলেছে, ওই দুজনও আসলো। আসার সঙ্গে সঙ্গে সেদিন ওই ডেপুটি এনএসভিপি ও নিয়ে গেছিল ওদেরকে সিজিও অফিসে, যে ওরা তিলোত্তমা কি জানে বা তিলোত্তমা ওদের কাছে কিছু বলেছে কিনা মেডিসিনের ব্যাপারে বা রিইউজের ব্যাপারে, স্যালাইন বা অন্য কিছু ইউজের ব্যাপারে ওরা কি বলেছে সেটা এখনো সিবিআই সেই তথ্যটা আমাদের পেশ করেনি। তবে এই মেয়েগুলিকে এতদিন কেন ডাকা হলো না বা এই মেয়েগুলিকে কেন তলব করা হলো না, এটা কিন্তু বিশাল একটা প্রশ্নবোধক রয়ে গেছে। অনেক জায়গাতেই কিন্তু অনেক কিছু আমাদের কাছে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে রয়ে গেছে। তো এই মেয়েদের সাথে একটা মেয়ের সাথে কিন্তু ভালোই ঝগড়া হয়েছিল এবং এটা ওদের ডিপার্টমেন্টের অনেকেই জানে তিলোত্তমার সাথে ওই মেয়েটার ভালো সম্পর্ক ছিল না। হতে পারে
মার্কস নিয়ে, হতে পারে বিভিন্ন কিছু কথাবার্তা নিয়ে। এইবার যে কথাটা আসছে যে সঞ্জয় রায় বাঙালি না বিহারি, মমতা দিদি বলেছেন যে এই বাইরের থেকে লোকগুলি এসেই এই পশ্চিমবাংলায় নানা রকম নোংরা কাজ করেন। সঞ্জয় রায়ও কিন্তু রায় না, রায়। ঠিকই বলেছেন দিদি কথাটা, কারণ বিনীত গোয়েল এবং বর্মা যারা পুলিশ কমিশনার, এরাও তো বাইরের থেকে আসে। আসার পর ওরা দিদির অঙ্গুলি লহেন করতে করতে এবং পা চাটতে চাটতে এইরকম নোংরা কাজগুলিতে সাথ দেয়। হতে পারে বাঙালি অফিসার হলে হতো বা মেরুদণ্ড থাকতো, হ্যাঁ, তাই ওরা হয়তো প্রতিবাদ করতো। দিদিভাই মমতা দিদি নিজের কথা মানে নিজের মুখেই ওদের অস্তিত্বটা বুঝিয়ে দিল যে সঞ্জয় রায় রায় না, রায়। এবং দিদি ভুলে গেছেন দিদির যে খুব কাছের মানুষ ছিল সেই আফজল খান, সে আফজল খানও কিন্তু বিহারের না, ইউপির ছিল। তো দিদির ভীষণ কাছের ছিল এবং এও কিন্তু এই সন্দীপ ঘোষের পার্সোনাল সিকিউরিটি গার্ড ছিল। তো এটা একদিকে সত্যি কথা, বাইরের লোকরা এসেই কিন্তু এই পশ্চিমবঙ্গতে গন্ডগোল করে, কারণ পশ্চিমবঙ্গের মাথার উপর যে বসে আছেন উনি নিজেই একটা গন্ডগোল কর্মা মানুষ, তাই বাইরের লোকদের সুবিধা হয় এসে গন্ডগোল করতে। নাহলে বাইরের লোকরা কি করে গন্ডগোল করতে সাহস পায় যদি ভেতরের লোকরা সাহায্য না করে। সন্দীপ ঘোষ যদি সাহায্য না করতো তাহলে কি সঞ্জয় রায়ের এই অবাধ বিচরণ হতে পারতো? হতে পারতো যদি অভিজিৎ মণ্ডল সাহায্য না করতো, তথ্য লোপাট হতে পারতো। চিন্ময় বিশ্বাস যদি কোনো কাজে সাহায্য না করতো, তথ্য লোপাট। অবশ্যই বাইরের লোকরা কাজ করতে সাহায্য পায়, তাদেরকে যে উংলিটা ধরে দেয় তারা সবাই বাংলার ভেতরের লোকরাই, তাই না দিদি? কথা বলে কি আর কথার প্যাচে লোককে হারানো যায়? তবে মূল প্ল্যানিংটা হয়েছিল 6 তলা বা 8 তলা। ওই পেশেন্টের পরিবার যে কথা বলেছিল, রাত 12:30টার সময় যখন ওই সেমিনার বিল্ডিং সামনে যাচ্ছিলেন, সেমিনার বিল্ডিংয়ের ভেতরে কেউ ছিল না। তিলোত্তমা কোনো কারণে হয়তো বা 6 তলা বা 8 তলায় গেছিল, কোনো কারণে, মেবি ওটিতে। কারণ সঞ্জয় রায় কিন্তু এসে প্রথমে তিলোত্তমাকে 4 তলায় সেমিনার বিল্ডিং যায় নাই, প্রথমে এসে কিন্তু 6 তলা ওটিতে কিছুটা খুঁজছিল। তিলোত্তমাকে ওটিতে রাখা হয়েছে না কোথায় রাখা হয়েছে তার কাছে হয়তো বা পুরো নিউজটা নেই, তাই প্রথমে ওটিতে এসেছে। সবাই বলেছে সিসি দেখা যাচ্ছে ও কিছুটা খুঁজছে ওটিতে, তো সেখানে কিছু না পেয়ে পরে সেমিনার বিল্ডিংয়ে আসলো। মানে ওইখানে থাকার কথা ছিল জিনিসটা, ওইখানে নেই, তারপর সেমিনার বিল্ডিং যাচ্ছে। যদিও ওটির ব্যাপারটা এগেনস্টে সার্জন প্রোটেস্ট করেছেন যে ওটিতে এরকম হয় না, কারণ কন্টিনিউসলি 12 ঘন্টা 13 ঘন্টা অপারেশন থাকে, কিছুটা স্পেস থাকে, কখনো ডাক্তাররা ওখানে বসে টিফিন করে। তার মানে ওটিতে যেখানে এত লোকের ভিড় ভাট্টা, গ্রুপ ডি, নার্স, অন্যান্য লোকরা আসে, তাহলে কি করে এখানে এই বড় বড় সিনিয়র ডাক্তাররা পার্টি করবে? যেখানে পার্টি করার জন্য গেস্ট হাউস এগুলো তো আছেই। এটা অনেক আগেই কিন্তু সেই মর্গের যে মানুষটা ছিল যাকে চাকরি থেকে সরানো হয়েছে, উনি বলেছিলেন মর্গে হচ্ছিল, মর্গের মধ্যেও একটা ওই মানে লোয়ার ক্লাসরা ওইখানে বসে একটা পানশালা খুলেছিল, আর গেস্ট হাউস ছিল বড় লোকদের বার টাইপের। এছাড়াও আক্তার আলী একটা বড় সেন্সেশন নিউজ দিয়েছে, যেটা হচ্ছে প্রায় সময় ঘরে কোনো মহিলা থাকলে, মানে চেম্বার কোনো মহিলা থাকলে এই সন্দীপ ঘোষের এনগেজড লাল লাইট জ্বালিয়ে দেওয়া হতো, ভেতরে সেখানে কি হচ্ছে না হচ্ছে কেউ জানতে পারতো না। এমনকি ফার্স্ট ইয়ারের ইন্টার্ন মেয়েরা ভর্তি হলেও কিন্তু এই ডাক্তারদের চোখ বা ডাক্তারদের নজর থাকতো ওদের প্রতি। তারপরে এদেরকে ডেকে সেরে রেগিংয়ের নাম করে অনেক কিছু হতো, যে কথাগুলি কখনোই হয়তো সেই ফার্স্ট ইয়ারের ইন্টার্নের ভর্তি হওয়া মেয়েগুলি কখনোই মুখ খুলে বলতে পারেনি, কারণ ওদের রেজাল্ট ভালো করতে হবে। বলতে পারেনি বাই চান্স কলেজ এত কষ্ট করে পাওয়া, আপনারা জানেন নিট ক্লিয়ার করা এবং ডাক্তারি কলেজে ভর্তি হওয়া বিশাল ব্যাপার, স্পেশালি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পড়া। সেখান থেকে কোনো অবস্থাতে খালি হাতে বেরিয়ে যেতে হয়তো সে মেয়েগুলি চায়নি। কিন্তু আক্তার আলী বলেছে ফার্স্ট ইয়ারের ইন্টার্নের মেয়েদের সাথেও প্রায় সময় খারাপ ব্যবহার করা হতো, ভেতরে কি হতো কেউ জানতে পারতো না, কারণ এনগেজ থাকতো। এমনকি সেই বিধায়ক সুদীপ্ত রায়, যাকে কিনা বারবার আর্জি করে ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়েছে, 1 বার 2 বার 3 বার, উনিও মাঝে ভেতরে থাকতেন এবং সাথে কিছু মহিলা থাকতো, তখনও কিন্তু এনগেজড বাটনটা বাইরে টাঙানো থাকতো এবং রেড লাইট জ্বলতো, মানে নো এন্ট্রি ফর কমন পিপল। কি এমন উদ্দেশ্য ছিল যে সুদীপ্ত রায়কে বারবার আরজিকর থেকে বার করে দেওয়া সত্ত্বেও আনা হতো? জানি না তিলোত্তমা বিচার পাবে কিনা, কারণ এখন অনেকটাই আন্দোলন থেমে গেছে, পুজোর হাওয়া লেগে গেছে। অনেকেই বলছে এবার আমরা পুজো আমরা হয়তো সেভাবে করব, উৎসব আমরা করব না, কিন্তু তিলোত্তমার উৎসবটা কোথাও না কোথাও থেমে গেছে। মা বাবার বুকটা খালি হয়ে গেছে, সেই বুকের জ্বালা নিয়েই হয়তো ওরা চিরকাল এখন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন সেই একটা খালিপন নিয়ে
যে মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলাম, মেয়েকে অনেক কিছু করতে চেয়েছিলাম, আজকে সেই মেয়েটা তার চাকরি জগৎ থেকে হারিয়ে গেল। কিন্তু এইভাবে আমরা এখন সন্দীপ ঘোষকে নিয়ে অনেক কথা বলি, সঞ্জয় রায়কে নিয়ে অনেক কথা বলি, তাই তো? কিন্তু এদের ফাঁসি চাই এরকম করতে করতে হয়তো 10 বছর 12 বছর চলে যাবে। আর সন্দীপ ঘোষ হয়তো কিছুদিন পরেই বেলে 40 লাখ 50 লাখ টাকা সাবমিট করে বেরিয়ে চলে আসবে। মাত্র 4 দিন আগে একটা ঘটনা না বললেই না, অক্ষয় সিন্দে নামে একজন লোক, আমি একটু নামটা চেঞ্জ করে দিলাম, মহারাষ্ট্রে একটা ঘটনা ঘটলো, সেখানে সে 2টো বাচ্চাকে একসাথে রেপ করেছে, একটা বয়স 2 বছর, একটা বয়স 4 বছর। সেই ভদ্রলোকের চরিত্র, মানে সেই রেপিস্টের চরিত্র খুবই খারাপ ছিল। তারপর তার বিভিন্ন স্ত্রী ছিল, লাস্ট স্ত্রীকে আনার পর ইন্টারোগেট করার পর ওর কর্মকাণ্ডের অনেক খবরই পাওয়া গেল। পুলিশ তাকে প্রথমে ওই কোর্টে পেশ করলো, তারপর তার স্ত্রীর কিছু কথা ইনভেস্টিগেট করার জন্য তাকে প্রথম যেই জেলে রাখা হয়েছিল সেই জেল থেকে বার করে নিয়ে যাবার সময় পথের মধ্যে একটা পাহাড়ি সুনসান এলাকাতে তাকে গুলি করে হয়। ইয়েস, সেখানে বলা হয়েছে গাড়ির সামনে একজন সিনিয়র অফিসার বসেছিলেন, যিনি কিনা এনকাউন্টার স্পেশালিস্ট, তার নাম এস দিয়ে, ঠিক আছে, আর পেছনে 3-4 জন ছিলেন। তো সেই হঠাৎ করে পিছনে 3 জন ছিলেন, হঠাৎ করে সেই অফিসারের মোবাইলে কল হয়, কারণ আমরা জানি যে ভ্যানগুলি হয় পুলিশের যেখানে নিয়ে যায় আসামিদের, সেই ভ্যানগুলি কিন্তু মাঝখানে ড্রাইভারের সাথে পুরোটাই বন্ধ থাকে, তাই কোনো আওয়াজ, ছটপটানি আওয়াজ পেয়েছে কিন্তু কথা শোনা যায় না। উনি কল করে বলেছেন যে যেই এসে আছে ক্রিমিনাল আছে, সে নাকি খুব তরপাচ্ছে, ঝগড়াঝাটি করছে, বারবার মানে কিছু হাতাপাই করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সেই অফিসার, সিনিয়র অফিসার যিনি ছিলেন, উনি সেই গাড়ির থেকে নামেন, নেমে সেরে যে ফোন করেছে তার নাম হচ্ছে মোড়ে, মোড়ে ফোন করেছিল, উনি গাড়ি থেকে নামেন এবং এসে সেই ভিকটিমের বা ক্রিমিনালের অপোজিটে বসেন, ঠিক আছে। বসার পর তখনই নাকি সেই ক্রিমিনাল সেই পুলিশের মানে মোড়ের বন্দুকটা নেওয়ার চেষ্টা করে, হাতানোর চেষ্টা করে। তারপর সেই বন্দুকের গুলি নাকি মোড়ের পায়ে লাগে এবং তারপরে সেই ক্রিমিনাল আরও 2টো গুলি করে, যদি 2টো গুলির কোনো হদিশ পাওয়া যায়নি। এইগুলি করার সঙ্গে সঙ্গেই নাকি সেই এস নামে যে অফিসার, সিনিয়র অফিসার, ডাইরেক্ট মাথায় গুলি করে এবং একটা গুলিতে সে শর্ট ডেড হয়ে যায়। যখন এই গুলিটা করা হয় কখনোই কিন্তু গাড়ি থামে নাই, গাড়ি শাঁ করে যাচ্ছিল, ডাইরেক্ট হসপিটালে গাড়ি থামার পরে মোড়েকে তো অ্যাডমিট করা হয়েছে, কারণ মোড়ের পায়ে গুলি লেগেছে, এবং যখন সিন্ধেকে নামানো হয়েছে, সিন্ধেকে বলা হয়েছে ব্রট ডেড, মানে মৃত্যু অবস্থায় আনা হয়েছে। তারপর ওই ডাক্তারকেও, ওই 2জনকেও ভর্তি করা হয়েছে, 2জন যে পুলিশের লোক ছিল, কারণ ওদের উপর দিয়ে নাকি খুব মানে যেহেতু এরকম গোলাগুলি দেখেছে, ওদের ওপর দিয়েও নাকি প্রেশার গেছে, তাই প্রেশার মাপাটা মানে পরে শুধু ছাড়া দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে মানে দোষীকে যে গুলি করে মারা হলো, এটা নিয়েও আবার যেহেতু পলিটিক্যাল কালার লাগানো হয়েছে, কেন মারা হলো, কিসের জন্য মারা গেল, কি দোষ ঢাকা হলো, এবং সেই ছেলেটার বাবা হাইকোর্টে কেস করে দিয়েছে যে আমার ছেলেকে মানে এখনো প্রুফ হওয়ার আগে কি করে মেরে ফেলা হলো। এই হচ্ছে আমাদের দেশ। মেয়েটার মা বা মেয়েটার পরিবারের লোক এবং বাকিরা যারা উইটনেস হিসেবে দেখেছে, 2 বছর এবং 4 বছরের মেয়ে, এবং সেই বাচ্চাগুলি বলা সত্ত্বেও এই মানুষটাকে, এরকম একটা নরখাদক লোককে, যে 2 বছরের বাচ্চাকেও তার এই লালসা থেকে ছাড়ে না, এসব করার পর তাকে কেন প্রাণে মারা হলো, তাকে কেন একটা বাচ্চার সুযোগ দেওয়া হলো না? এই হচ্ছে আমাদের মানব দরদি পিপল। হ্যাঁ, এত হেরানিত ভরা কাজ করার পরও না কি 12 বছর ধরে কেস চলতো, তারপরে প্রপার এভিডেন্স বা প্রপার উইটনেসের অভাবে এইরকম হ্যারান লোক একটা এরকম কেস থেকে বেরিয়ে আসতো, ওটা ভালো ছিল না তাকে একদম রুট থেকে কেটে ফেলা ঠিক ছিল? এটাই হচ্ছে বড় প্রশ্ন, যে আমরা যদি এইরকম হায়রান টাইপের লোকদেরকে, এই ধরনের লোকদেরকে, শয়তান বলবো না, নরখাদক লোকদেরকে যদি আমরা এইরকম কাজে মানে একটুখানি মানে সূচনা প্রশংসা যদি এভাবে উড়িয়ে দেওয়া হয়, তাহলে বাকি কেউ আবার এই ধরনের কোনো অ্যাটেম্প্ট করতে কিন্তু দ্বিধাবোধ করবে। কিন্তু আমাদের দেশ শুধু পলিটিক্যাল মানে রঙের দ্বারায় চলে, কে কি রং বহন করে, এইখানেও কিন্তু সেই রঙের ধারায় চলে আসলো, যে ওকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, কিসের জন্য মারা হয়েছে, সত্যি কেউ ছিল নাকি অন্য কিছু চাপা দিতে মারা গেছে, এইসব নানা রকম প্রশ্ন। যেখানে মানে উইটনেস আছে বাচ্চাটার মা, যেখানে উইটনেস আছে বাচ্চাগুলি নিচে, সেখানে তো কোনো প্রশ্ন আসে না যে কে করেছে, কার দ্বারা করেছে। তারপরও এই মানবাধিকার এগিয়ে গেছে, তারপরও এই দল মানে রং এগিয়ে গেছে, তাকে কেন মারা হলো। ঠিক যেভাবে প্রিয়াঙ্কা রেড্ডির মনে আছে ডাক্তার, সেই প্রিয়াঙ্কা রেড্ডিকেও কিন্তু ঠুস ঠুস উড়িয়ে দেওয়া হয়েছে, বলেছে যে আমরা সিন রিক্রিয়েট করতে যাচ্ছিলাম এবং তখন ওরা ভাগতে চেষ্টা করছিল আসামি,
তো আসামি যখন ভাগার চেষ্টা করছিল তখন আসামিকে মানে ধরার জন্য গুলি করা হয়েছিল। গুলিটা অ্যাক্সিডেন্টালি নাকি এখানে লাগে, আপনার হার্ট দিয়ে বেরিয়ে যায় এবং জায়গায় শেষ হয়ে যায়। তো মানে নো কোর্ট কেস, নো কিছু, কারণ মেয়েটা অলরেডি বলে দিয়ে গেছিল যে এই সেই মানুষ, সব কিছু জানা হয়ে গেছিলো কে মেকানিক ছিল এবং সেই মেকানিক স্বীকার করেছিল, এমন না সে মেকানিক স্বীকার করেন নাই। তারপরে আবার সিন রিক্রিয়েট করতে নিয়ে গেছিলো, কারণ ওরা স্বীকার কিছুদিন পরে কিন্তু অস্বীকার করে। এটা আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় প্রথম দিনে বলেছিল হ্যাঁ আমি করেছি, আমাকে ফাঁসি দিলে দেওয়া হোক, পরে কিন্তু অস্বীকার করছে যে না আমি সেমিনার রুমে ঢুকিনি, আমি দূর থেকে দেখছিলাম। এগুলি এখন সঞ্জয় রায় বলছে। ঠিক সেখানে প্রিয়াঙ্কা রেড্ডি সেই কেসটা তো সেটা হতে পারতো, তাই সেই সুযোগগুলি না দিয়ে সিন রিক্রিয়েটের নামে দিয়ে কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি মহারাষ্ট্র পুলিশও কিন্তু এই সিন্ধেকে আর কোনো রকম এভিডেন্স প্রুফ, দিনের পর দিন কোর্ট কেস, তারপরে সামান্যতম জামিন দিয়ে বেলে ছাড় পাওয়া আসা, এগুলি আমরা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছি। তাই তো মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম খারাপ কাজ করতে আর ভয় পায় না। তো ঠিক সেইভাবে হ্যাঁ, এখন সঞ্জয় রায়কে উড়িয়ে দিলে তো হবে না। এখানে সন্দীপ ঘোষ আছে, অভিজিৎ মণ্ডল আছে, সাথে হয়তো আরও কিছু লোক আছে, কারণ এটার পেছনে ছিল অন ডিউটি এবং কিছু রহস্য। ওইখানে কোনো রহস্য ছিল না, দুটো বাচ্চা পাড়ার লোক হিসেবে আমরা চাচা মানে কাকু মামা এরকম ডাকে বাচ্চাগুলি খেলে, সেই খেলার ছলে কেউ যে এত নোংরামি করতে পারে ভাবা যায় না। যদিও আজকাল আমরা ভাবতে পারি, কারণ ঘরে ঘরে আজকাল এইরকম ব্যাপারগুলো আমরা দেখতে পাই। পেপার খুললে 3 মাস 2 মাসের বাচ্চাদেরকেও এই নরখাদকরা ছাড়ে না, ওরা যে কি আরাম পায় সেটা ওরাই জানে। সেখানে দাঁড়িয়ে একটা সিন্দ্রে একটা রেড্ডির ওই লোকগুলি কিছুই না প্রত্যেকটা কেসে, এবং যারা জড়িয়ে আছে সেটা ওই কি বলে তথ্য প্রমাণ লোপট করাই হোক বা কারোর ইনস্ট্রাকশনই হোক, প্রত্যেককে যদি এভাবে এনকাউন্টার করে দেওয়া হতো এবং এই লং পিরিয়ড এই কেস শুনানি তারিখ পে তারিখ না দিয়ে তার থেকে বড় বোধ কিছু হতো না, তাহলে লোক এগুলি করার আগে দুবারা ভাবতো যে যদি ধরা পড়ি কোনো কারণে তাহলে আমার তুলে মূলে শেষ, তুলে মূলে বিনাশ। তো সেখানে দাঁড়িয়ে আজকে সিন্ধের ব্যাপারটার পর বারবার তিলোত্তমার কথা মনে হচ্ছিল। তিলোত্তমার জন্য 40 দিন এই রাস্তা দখল হলো, রাত দখল হলো, কিন্তু তিলোত্তমার কিন্তু বিচারের বাণী আজকেও যেন কোথাও নিবৃত্তিতে কাটছে। একজন ভেন্ডার যার কিনা 13টা টেন্ডারের মধ্যে 9টা টেন্ডারই গ্র্যান্ট হয়েছে, মিস্টার সিং, সেই সিং কিন্তু এই ব্যবসাতে জড়িত ছিল। এই স্যালাইনের বোতল, ইঞ্জেকশন, এগুলির ব্যাপারে কিন্তু মিস্টার সিংও জড়িত ছিল। কেন একটা লোককে টেন্ডার বারবার গ্রহণ করা হচ্ছিল, মানে আরজি করে ঘুঘুর বাসাটা যে কতটা ঘুঘু হয়ে গেছিল এটা ভাববার অবকাশ রাখে না। আরজি করের ঘুঘুর ভাষাটা প্রচণ্ড ভেতর পর্যন্ত ঘুঘুর ভাষা হয়ে গেছিল। তো সেই টেন্ডার এবং সেই লোকটাও কিন্তু এই রকম মানে কেসে এই জিনিসগুলিতে এই দালালিতে ইউজ টু আ বটল, ইউজ টু আ ইঞ্জেকশন, ইউজ টু আ স্যালাইন বটলগুলি বারবার রিউজ করার জন্য উনিও কিন্তু কম চেষ্টা করেনি। তাই একসাথে সব কয়টাকে জেলে ঢুকিয়ে একসাথেই বোধহয় কোনো স্টেপ নেওয়া উচিত। এই আজকে তারিখ, কালকে তারিখ, পশু শুনানি, পশু উইটনেস, এগুলোর জন্য অপেক্ষা না করে সিন্ধেকে উড়িয়ে দিয়ে মহারাষ্ট্র গভর্নমেন্ট দেখলো যে সরকার যদি সরকার যদি সঠিক হয়, সরকার যদি কোনো রকম পৃষ্ঠপোষকতা না ভোগে, সরকার যদি নিউট্রাল থাকতে পারে, তাহলে যে কোনো মানুষকে ওই লং পিরিয়ডে না গিয়ে ঠ্রুং করে কিন্তু উড়িয়ে দেওয়া যায় এবং কোনো ডিসিশন নিতে লাগে না। জাস্ট যাচ্ছিল পাহাড়ের কোল দিয়ে নীরব সুনসান রাস্তা, সেই রাস্তাতে নাকি সে তাকে ঝটপটি করেছে, হরকম্প করেছে, আর সেই হরকম্পের বিনিময়ে তাকে দূর থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলি আমরা বলছিলাম ইমিডিয়েট অ্যাকশন, তো কেস কখনো ইমিডিয়েট অ্যাকশনে চলে না। বললাম না লং টার্মে কিন্তু ধৈর্য রাখতে সত্যি অসুবিধা হয়। তিলোত্তমার মা বাবাকে আমি স্যালুট জানাই যে ওরা আজকের দিনে দাঁড়িয়েও অনেকটা ধৈর্য সহ্য করে রেখেছে। বাই।